নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে ঝাঁপির ব্যাংকে এসেছে কাসাই কাঁদতে কাঁদতে। তো ঝাঁপি বলছে কি হয়েছে, তো ঝাঁপি বসায় এবার বলছে যে তোকে কিছু বলার আছে। ও বাড়ি থেকে আমাকে মাসকাবাড়ির জিনিস কিনতে পাঠিয়েছিল পাড়ার দোকানে। তো ভালো কথা, আমি চলেও গেছি। এবার আমি একটু লোভে পড়ে সেইখান থেকে সেই টাকা থেকে একটু চানাচুর কিনে ফেলেছিলাম। তার জন্য ওকে বাড়িতে বিভিন্ন রকম কথা শোনানো হয়েছে যে ও নাকি বাজারের টাকা চুরি করে চানাচুর কিনে খেয়েছে। বলছে যে এমনি তো বিড়াল ডেঙাতে পারে না এরকম থালা উঁচু করে ভাত খাও, সে জায়গায় আবার টাকা চুরি করে বাজারের টাকা চুরি করে চানাচুর খাচ্ছ, এসব উল্টোপাল্টা কথা শোনানো হয়েছে। আর পাশে নীলুও দাঁড়িয়েছিল। তো নীলু কিন্তু দাঁড়িয়ে থেকে কোনো প্রতিবাদ করেনি। তো নীলুকেও বলতে গেছিল কাসাই। তো নীলু উল্টে বলছে যে কাসাই তুমি তো জানো মার স্বভাবটা কিরকম, আর তাছাড়া তোমার চানাচুর খেতে ইচ্ছে হচ্ছে তুমি আমাকে বলতে, আমি তোমাকে 10 প্যাকেট এনে দিতাম। কিন্তু বাজারের টাকা থেকে কি দরকার ছিল বলো, বুঝতেই পারছো এটা একটা হিসেবের টাকা, এইভাবে বলছিল। তখন কাসাই রাগ করে বলছে ঠিক আছে, তোমাকে দুঃখ জাহির করে তো আমার কোনো লাভ নেই, যাকে আমি জাহির করে যে আমাকে বুঝবে আমি তার কাছেই যাচ্ছি, এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর নীলুর বাড়ির লোক বলে আরে ও ঝাঁপির কাছে নালিশ করতে গেছে, যা দৌড়ো, এই বলে নীলু পেছন পেছন দৌড়েছে। তো সেই কথাটাই এসে ঝাঁপিকে সবটা বলে। তখন ওদিকে ঋষভ মানে সবাই শুনছে, ব্যাংকে সবার সামনে বলছে। ঋষভ মনে মনে বলছে সত্যি এখনো মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, আমরা নিজেদেরকে আবার আধুনিক বলি। তো যাই হোক, আমার এই ব্যাপারে কথা বলাটা ঠিক নয়, তো তাই জন্য ঋষভ চুপ করে আছে। তখন নীলু এসেছে ব্যাংকে, এসে বলছে এ কি কাসাই, বাড়ির একটা ছোট্ট ব্যাপার তুমি এখানে সবার সামনে বলছো ব্যাংকে। তো সবাইকে বলছে কিছু মনে করবে না, কাসাই তো জানেনি এরকমই। তো ঝাঁপি বলছে কিছু মনে করিস না, মানে কাসাইকে তো জানিসই, তো কিছু মনে করিস না, এই বলে কাসাইকে নিয়ে যাচ্ছে। তখন ঝাঁপি বলছে দাঁড়াও নীলুদা, এর আগের দিন যখন জেঠি মানে কাসাইদিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, তখন তুমি জেঠির কথা মতো কাসাইদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। আর আজকেও যখন কাসাইদিকে এতটা অপমান করা হলো, তুমি সেখানে দাঁড়িয়ে থাকলে, প্রতিবাদ করলে না। তো নীলু বলছে না মানে আমি করতাম, বলে না তুমি করতে না, যদি প্রতিবাদ করারই থাকতো তুমি সেদিনই করতে পারতে, কিন্তু তুমি করনি। তো ঝাঁপি বলছে যবে থেকে তুমি ওই বাড়িতে গেছো তুমি একেবারে বদলে গেছো। তুমি আমার চেনা আগের সেই নীলুদা নেই যার হাতে ভরসা করে আমি আমার দিদিকে তুলে দিয়েছিলাম। তো তখন কিন্তু দীপ আসে ওখানে ব্যাংকে আর এই কথাগুলো শুনতে থাকে। তো কাসাই বলছে বিয়ের আগে তো নয় বাবা আমাকে হাত খরচা দিত, সেখান থেকে আমি টুকটাক কিনতাম, ইচ্ছে হলে কোনো কিছু খেতাম, কিন্তু নীলু তো আমাকে কোনো টাকা পয়সা দেয় না, তো আমার কি কোনো সকাল্লাদ নেই বল, এইভাবে বলছিল। তো তাই ঝাঁপি বলছে যে তোমাকে চাকরি করতে হবে। তো বলছে চাকরি, আমাকে কে দেবে চাকরি? তো বলছে আমি দেব, আজ থেকে তুমি আমার ব্যাংকে পিআর ম্যানেজার হিসেবে জয়েন করবে, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার আজই আমি তোমাকে দেব। তো কাসাই বলছে আমি পারবো? তখন এক বৌদি এসে বলে আমি পারছি আর তুমি পারবে না? তো ঝাঁপির কথা শুনে সবাই খুব খুশি হয়, আর এদিকে ঋষভও খুব খুশি হয়। তো বলছে যে এবার থেকে তোমাকে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, তুমি নিজের খরচায় নিজে চলবে। তো ঝাঁপি বলছে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, যতক্ষণ না মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে ততক্ষণ এই সমাজে তাদের কোনো জায়গা তৈরি হয় না। বলছে যে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আজকালকার দিনের মেয়েদের। আমি তোমার দাদাভাইয়ের থেকে এই দূরত্বটা বজায় রাখতে পারছি তার কারণ আমার কাছে একটা অর্থনৈতিক সাপোর্ট আছে, অর্থনৈতিক দিক থেকে আমি স্বাধীন। তাই দীপ কিন্তু সব কথাগুলো শুনছে। তো নীলু বলছে শোন ঝাঁপি, সে ও চাকরি করতেই পারে, কিন্তু ও তো বাড়ির বউ, বলে কি তুমি চাও না যে ও চাকরি করুক? বাড়ি বাইরে দুটোই সামলাবে, যেরকম ভাবে আমি সামলেছি সেরকম ভাবেই সামলাবে, তাহলে কেন অসুবিধা হচ্ছে তোমার? বলে না একবার মা বাবার সাথে ডিসকাস করে নিলে ভালো হতো না? বলে আমার মনে হয় তুমি নিজের মা বাবাকে আমার থেকে বেশি ভালো করেই চেনো, তারা যে এই কাজটা করতে দেবে না সেটা তুমি খুব ভালো করেই জানো। যে নাকি যার বাবাকে এতবার ছুরি মারা হয়েছে সেই বাবাকে ঘায়েল অবস্থায় দেখতে যেতে দেয়নি হসপিটালে, তারা নাকি চাকরির পারমিশন দেবে। তো এবার দ্বীপ এসেছে, বলে এটা হতে পারে না, আম, প্রত্যেকটা বাড়ির একটা স্ট্রাকচার আছে, তো কাসাইয়ের বাড়িতে পারমিশন নিতে হবে, যদি দেয় তবে ঠিক আছে, নাহলে দরকার নেই। তো তখন বলছে নিজের সংসারটা তো সামলাতে পারলি না, কমসে কম আমার বোনের সংসারটা ভাঙতে আসিস না। তখন কাসাই চিৎকার করে উঠেছে দাদা ভাই এটা তুই কি বলছিস? ওদিকে ঋষভও মনে মনে বলছে যে দীপদা এগুলো কি সব বলে যাচ্ছে ঝাঁপিকে। তখন ঝাঁপি বলছে তুমি এখানে, বলে কেন অসুবিধা হয়ে গেল আমি এখানে আসলাম বলে? ঝাঁপি এবার পেছনে একজন স্টাফকে ইশারা করে আর সবাই তখন লাঞ্চ টাইম চলো চলো বলে ওরা সবাই চলে যায়, ঋষভ ওখানেই থাকে। দীপ বলছে আমার উপরে মানে ইয়ে বলছে আর কি ঝাঁপি, যে আমার উপরে রাগটা তুমি কাসাইদের উপরে চাপিয়ে দিও না, তুমি কাসাইদের সাথে যা যা হচ্ছে সেগুলোকে তুমি সাপোর্ট করছো। ঝাঁপি বলছে একটা মেয়ে চাকরি করবে কি করবে না সেটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত। আর রিয়াকে বলছে নীলুকে, তোমার বোন তো চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাহলে সে কি কারো কাছে পারমিশন নিয়েছে? তাহলে তোমার বউকে কেন পারমিশন নিতে হবে? তখন দীপ বলছে চিৎকার করে
যে আমার বোনের সংসারে নাক গলাতে যাবি না, ওরা কি করবে না করবে সেটা ওদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, ওর মধ্যে তুই ঢুকতে যাবি না। কাসাই বলছে আমার জন্য তোরা মাঝখান থেকে অশান্তি করিস না। নীলু বলছে তোমার জন্যই তো অশান্তিটা বাঁধলো, কে বলেছিল এসে এখানে কথা বলতে, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তো কথা বললেই হতো। তখন বলছে, দীপ বলছে যে নীলু, এটা তোদের বাড়ির ব্যাপার, তোদের বাড়ির ব্যাপারটা তোদের তোদের বাড়িতে গিয়ে সামলা, আমরা ওর মধ্যে ঢুকতেও যাব না। তবে এই ব্যাপারটা আমি এনশিওর করব যে আমার বোন যাতে তোর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকে, তাহলে আমি আর ঝাঁপি তোদের মধ্যে ঢুকতে যাব না। ঝাঁপি বলছে ছেড়েই তো দিয়েছিলাম ওর হাতে সবটা, নীলুর কথা বলছে, কিন্তু কই, তাও তো এই দিন দেখতে হলো কাসাই দি তো ভালো নেই। এখন তো এই নীলুদা ওর বাড়ির লোকের সুরে গান গাইছে, এই নীলুদা তো আগের মতো নাই, তাই বলছে। নীলু বলছে দেখ ঝাঁপি, এরকম খুচরো অশান্তি প্রত্যেক বাড়িতেই হয়। তখন ঝাঁপি বলছে খুচরো অশান্তি বলছো এটাকে, বলছে কাসাই রেগে গেছে, এটাকে খুচরো অশান্তি বলছো? দিন রাত তোমার বাড়ির লোক আমাকে কথা শুনিয়ে যাচ্ছে, তুমি কোনো কিছু বলছো না। তখন ঝাঁপি বলছে দেখো নীলুদা, তোমার বাড়ির পরিবারের থেকে আমার বাড়ির পরিবার না অনেকটাই বড়, আমারও একটা ফ্যামিলি আছে, আর সেখানে সত্যের মুখোমুখি কী করে দাঁড়াতে হয়, সত্যের হয়ে কিভাবে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তখন দীপ চিৎকার করে বলছে তুই তোর এই জ্ঞানের কথাগুলো বন্ধ কর। মানে ওদের মধ্যে একটা বড়সড় ঝামেলাই তৈরি হয়ে গেছে। দীপ বলছে ঝাঁপিকে যে আমি কাসাইয়ের কাজ করার বিপক্ষে নই, কিন্তু ও এখন একা নয়, ওর বিয়ে হয়েছে, তাই ওর একটা সংসার আছে, আর ও বাড়ির পারমিশন ছাড়া ও কোনো কাজ করতে পারবে না, এভাবে বলছে। তখন সেখানে ঋষভ ওঠে। অনেকক্ষণ ধরে শোনার পর ঋষভ বলছে আমি এবার না কথা বলে থাকতে পারলাম না, যে কাসাইদি যখন মানে কাজ করতে চায়, কাজ করতে রাজি, তখন তোমার আপত্তি কিসের? বরঞ্চ কেউ যদি তাতে বাধা দেওয়ার চেষ্টা করে তোমার সেখানে কিন্তু প্রতিবাদ করা উচিত। তুমি তা না করে তুমি ঝাঁপিকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছ। তাছাড়া আমাদের ব্রাঞ্চে, আমাদের ব্যাংকে এখন পিআর ম্যানেজারের পোস্টটা খালি আছে, এটা প্রয়োজন আমাদের একজন পিআর ম্যানেজারের। তো কাসাইদি যদি করতে রাজি হয় তাহলে তোমার আপত্তিটা কোথায়? দীপ বলছে দেখ আমাদের পরিবারের ম্যাটারের ব্যাপারে একদম তুই নাক গলাবি না, চুপ করে থাক। বলে সরি, আমি চুপ করে থাকতে পারবো না, আর আমি অন্যায় কোনো কথা বলিনি। তখন বলছে তুমি বরঞ্চ মানে একটু ওভার রিয়াক্ট করছো। তো দীপ বলছে ও আমি ওভার রিয়াক্ট করছি, এখন আমি কার সাথে কি আচরণ করব না করব তোর কাছে আমাকে শিখতে হবে, হ্যাঁ? এই বলে কিন্তু ঋষভকে একটা ধাক্কা দিয়ে দেয়, যেটা কিন্তু সবার খারাপ লাগে। নীলু এসে বলছে দীপকে এটা কি করছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুই এভাবে গায়ে হাত তুলছিস কেন? ঝাঁপি বলছে এতক্ষণ ধরে মুখে কথা চলছিল, তুমি গায়ে হাত তুললে কেন? তখন বলছে দীপ বলছে ও ঋষভের গায়ে হাত তুলেছি বলে তোর খারাপ লাগছে নাকি প্রিয় কোনো মানুষের মানে ঝাঁপি বলছে তো যে আমার ব্যাংকের সিইওর গায়ে তুমি এভাবে হাত তুলতে পারো না, তাই দীপ বলছে যে সিইওর গায়ে হাত তুলছি বলে তোর এত সমস্যা হচ্ছে নাকি সিইও তোর ঘনিষ্ঠ বলে তোর সমস্যা হচ্ছে? ঝাঁপি তো শুনে অবাক, সবাই শুনে অবাক। তো ঝাঁপি বলছে তুমি এই কথাটা বলতে পারলে, তোমার মুখে একবারও বাঁধলো না? তখন ঝাঁপি বলছে ঠিক আছে, তুমি কোন মন কলা খেয়ে বসে আছো সেটা তো দেখার দায়িত্ব আমার নয়। তো তোমার তোমার যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে ঠিক আছে, তাই তুমি যেটা মনে করো তাই। তো দীপ বলছে তোর একবারও বাঁধলো না এই কথাটা বলতে? পারে তুমি যদি জোর গলায় বলতে পারো, ঝাঁপি বলছে, তাহলে আমি কেন বলতে পারি না? যাও, তুমি ওর কাছে ক্ষমা চাও। তো দীপ কোনো কথা না বলে দীপ কিন্তু ব্যাংক থেকে গটগট করে বেরিয়ে চলে যায়। এসব দাঁড় করানোর চেষ্টা করে, ঝাঁপি বলছে দাঁড়া, একদম কাউকে আটকানোর কোনো প্রয়োজন নাই। এরপর কাসাই বলছে আমার জন্য এত বড় ঝামেলা হয়ে যাবে আমি বুঝতে পারিনি রে। তখন নীলু বলছে এটা তোমার বোঝা উচিত ছিল কাসাই, প্রত্যেকের লাইফে একটা না একটা সমস্যা আছে, আর ঝাঁপি এমনিতেই নিজের সমস্যা নিয়ে নিজেই জ্বলে পুড়ে মরছে, তার মধ্যে তুমি তোমার সমস্যার কথা এসে বললে তো দেখলে আজকে কত বড় একটা সমস্যা তৈরি হলো, এখন দয়া করে চলো বাড়িতে। এই বলে যখন কাসাইকে নিয়ে যাচ্ছে তখন ঝাঁপি বলছে দাঁড়াও কাসাইদি, নীলুদা তুমিও দাঁড়াও। যখন কাসাইদি আমার কাছে একটা সলিউশন চাইতে এসছে তখন তার সলিউশন না দিয়ে আমি ছাড়বো না। এই বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে সঙ্গে বের করে আর কাসাইয়ের হাতে দিয়ে দেয়, বলছে কাল থেকেই তুমি আমার ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে জয়েন করবে। তো কাসাই বলছে থ্যাংক ইউ রে, দিয়ে কাসাই মানে ঝাঁপিকে জড়িয়ে ধরে কাঁদছে, তারপরে নীলুর সাথে বাড়ি চলে যায়। এবার দীপ বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা বলছে, এরকম ঝাঁপি কাসাইকে চাকরি দিয়েছে, আর এরকম কাসাইয়ের অশান্তির কথা ঝাঁপিকে এসে বলছে, এইসব কথা বলছে। তো ঠাম্মি বলছে কি বলছিস, চাকরি দিয়েছে? তাই তো ভালো খবর, তো তুই আবার রাগ করছিস কেন? বলে অন্য কেউ হলে আমি রাগ করতাম না, কিন্তু এটা কাসাইয়ের ব্যাপার, ওর বাড়িতে অশান্তি হবে জেনে কি করে আমি পারমিশন দিতে পারি, এইভাবে বলছে। তো দীপ বলছে এইসবে মদত দিচ্ছে কে জানো, সেই ঋষভ। আর এটা শুনে দীপের বাবা আর দীপের ঠাম্মি আবার মুচকি মুচকি হাসছে আর গল্প করছে যে মা, এই কয়দিন ঝামেলার জন্য তো ব্যাপারটা দেখাই হয়নি, ঋষভের সাথেও কথা বলা হয়নি, তবে যেটা হচ্ছে খুব ভালোই হচ্ছে বলো, এই বলে দুজন মিলে হাসছে আর চুপচুপ করে গল্প করছে। আর ওদিকে ইনকা কাঠিবাজি করতে গেছিল, ঋষভকে বোরে বানিয়ে নাকি ঝাঁপের বিরুদ্ধে ইউজ করতো। তো সেটা করতেই হলো না, এমনিতেই কাজ হয়ে গেল, এই নিয়ে হাসাহাসি করছে। আর ওদিকে অফিসে ঋষভ ঝাঁপকে বলছে দেখ, আমার মনে হচ্ছে দীপ তোকে ভালোবাসে, যার জন্য এমন কিছু করছে। বলে এটা কেমন ভালোবাসা রে, গায়ে হাত তুলছে, কথা শোনাচ্ছে, অপমান করছে, এটা আবার কেমন ভালোবাসা? যদি ভালোই বাসে তো মুখে বলতে পারছে না, এরকম করে কেউ নিজের পাপস্খলন করতে পারবে নাকি কখনো?
এসব ঝাঁপিকে বোঝাচ্ছে, দেখ তুই মাথা ঠান্ডা কর, তুই তো একজন ম্যাচিওর্ড মানুষ, দেখ যে কোনো সম্পর্কে কিন্তু মান অভিমান হতেই পারে, সে কাউকে তো একজনকে দায়িত্ব নিতে হবে, দুজনে এইভাবে অভিমান করে থাকলে বরফ গলবে কি করে, দেখ তুই এখন যা। বলে যাবো মানে? ঝাঁপি বলছে এখন অফিসে কাজকর্ম ছেড়ে আমাকে তুই কেন যেতে বলছিস? বলে তুই এখন বাড়ি যাবি, গিয়ে দীপদাকে জিজ্ঞাসা করবি যে আমার আর তোর এই বন্ধুত্বের সম্পর্কটাকে নিয়ে ও কি জেলাস ফিল করছে। বলছে আই এম শিওর যে এই কথাটা শোনার পর দীপদা তোর প্রতি ভালোবাসার কথাটা নিশ্চয়ই স্বীকার করবে। তো দীপের মা বলছে ওই মেয়ে কাউকে শান্তি দেবে না, এখন আমার মেয়ে শ্বশুরবাড়িতে অশান্তি লাগাচ্ছে। দীপ বলছে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বাবা, এই সেজ থেকে ছাড়বো। তখন ঠাম্মি বলছে কত রঙ্গ দেখাবি অম্বলে দিলি আদা, এইভাবে বলছে। তো তুমি তো তোমার জামাইকে নিয়ে কোনোদিনও এত আদিক্ষেতা করনি, তাকে মেনে পর্যন্ত নাওনি, তো এখন মেয়ের শ্বশুরবাড়িতে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে তো নাক গলাচ্ছ কেন? দীপের মাকে বলছে। দীপের বাবা বলছে তোকে একটা কথা বলে শোন, ঝাঁপি যখন কাসাইকে চাকরি দিয়েছে কিনা, কাসাইয়ের বাড়িতে যদি কোনো সমস্যা হয় ওটা ঝাঁপি ঠিক সামলে নেবে, ওই ভরসা আমার ওর উপরে আছে, তাই তুই ওই ব্যাপারে কথা বলতে চাস না। তো দীপ তো চুপ করে যায়, ওর বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এবার ঝাঁপি কিন্তু চলে এসেছে সরাসরি দীপের বাড়িতে, দিয়ে দীপকে ডাকছে, দাঁড়াও তোমার সাথে কথা আছে। দীপ যখন চলে যাচ্ছে ওর বাবার কথা শুনে রাগ করে, তো দীপের মা আগে চাই তুমি এই বাড়িতে কেন এসছো? বলে প্লিজ জেঠি, আমি তোমার সাথে এখন ঝগড়া করার কোনো মুডে নেই। দীপের কাছে যায়, বলছে যে আমার যদি অন্য কারোর সাথে কোনো রকম ঘনিষ্ঠতা থেকেও থাকে, কোনো রকম সম্পর্ক থেকেও থাকে, তাহলে তাতে তোমার কি? ঋষভের সাথে যদি বন্ধুত্ব ছাড়াও আমার অন্য কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তোমার কি? তুমি তো আমাকে তোমার বউ বলে স্বীকার করো না কোনোদিনও, তাহলে আমি কার সাথে মেলামেশা করছি, কিভাবে মিশছি, আমি যদি ঋষভের সাথে গল্পও করে থাকি, তাহলে তোমার তাতে কি? তোমার কি জেলাসি হচ্ছে? তবে কি তুমি আমাকে ভালোবাসো? তুমি ঋষভের গায়ে কেন হাত দিলে বলো? এইসব কথা শুনে ঝাঁপির বাবা, এই শ্বশুরমশাই আর ঠাম্মি বলছে যে ওমা, তোমার ভোদর নাতি কি করেছে গো, ঋষভের গায়ে হাত দিয়েছে, এ বাবা একদম তো জমে গেছে ব্যাপারটা। ঝাঁপিও একদম চেপে ধরেছে, এবার দেখি কি করে হাত ছুটিয়ে বেরিয়ে যায়। এইভাবে দুজন মিলে মজা নিচ্ছে। তো দীপ কিন্তু তাকিয়ে আছে ঝাঁপির দিকে, নাও বলতে পারছে না আবার হ্যাঁও বলতে পারছে না, কি করবে বুঝে পাচ্ছে না। ঝাঁপি বলছে কি হলো বলো, তুমি কি আমাকে ভালোবাসো? দীপ চলে যাচ্ছে, বলে তুমি কিন্তু উত্তরটা দিলে না। তখন দীপ কিন্তু কোনো কথা না বলেই চলে যায়। ইনকা বলছে রনিতকে এখন কি দাঁড়িয়ে আমাদেরকে এগুলোও দেখতে হবে? আর দীপের মা মনে মনে প্রার্থনা করছে আমার ছেলেটা যাতে কোনো বোকামি না করে ফেলে, যদি ঝাঁপির প্রতি কোনো ফিলিংস এসেও থাকে সেটা তুমি কাটিয়ে দাও মা, এইভাবে প্রার্থনা করছে। তো ওদিকে রনি তো বলছে ইনকাকে যখন দীপ চলে যায়, ব্যাপারটা এখন আগুন হয়ে আছে, যাও গিয়ে মানে ঘিটা ঢেলে দাও, তাই বলছে। এই বলে ইনকা চলে যায়। ওদিকে ঘরে গিয়ে দীপ বলা বলি করছে সত্যি তো, আমি এরকমটা কেন করছি? আমি ঋষভকে নিয়ে, ঋষভের সাথে ওকে দেখে এত জেলাস ফিল কেন করছি আমি, কেন? তবে কি আমি ঝাঁপিকে, না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না না এর কোনো সলিউশন বের করতেই হবে, এইভাবে বলছে আর ভাবছে। তখন ইনকা গিয়ে হাজির, মনে মনে বলছে ইসরে কত কষ্ট হচ্ছে তোমার। দিয়ে এবার দীপের মাথা খাওয়ার জন্য বলছে দেখলে দেখলে দীপ দেখলে, ওই ঋষভের জন্য তোমাকে কেমন করে পরিবারের সবার সামনে অপমান করলো দেখলে। ইনকা বলছে ও কিন্তু ওর প্ল্যান সাজিয়ে নিয়েছে ভবিষ্যতে, তুমি মাঝখান থেকে মাঠে মারা পড়ছো, এবার উল্টোপাল্টা কথা বলছে। দীপ বলছে তোমরা কি কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না? কি চাইছো তোমরা, কি চাইছো? বেরো ঘর থেকে, বেরো বেরো, আচ্ছা বেরোবে না তো আমি বেরিয়ে যাচ্ছি। এ বলে দীপ বেরিয়ে চলে যায়। ইনকা মুচি হাসছে যে ও যা বিষ ঢালা ঢেলে ফেলেছে কানে। এবার নিচে ঝাঁপিকে বোঝাচ্ছে ঠাম্মি, ঝাঁপি কাঁদছে, দীপ সামনে দিয়ে যাচ্ছে। তখন ঠাম্মি বলছে কি রে, ভালোবাসিস তো দিদিভাইকে? কোনো কথা বলছে না, বেরিয়ে যাচ্ছে। এবার ঝাঁপি ভেজা চোখে বলছে তুমি কি আমাকে ভালোবাসো? দীপ আবার তাকিয়ে আছে, কোনো কথা না বলে বেরিয়ে যায়। ঝাঁপি কাঁদছে, ঠাম্মি বলছে ভালোবাসে রে ভালোবাসে, দেখিস দুদিনের মধ্যে এসে বলবে, আমার কথা মিলিয়ে নিস, তাই বলছে। ইনকা বলছে বীজ তো ঢেলে দিলাম, কনসিকুয়েন্সে কি হবে কে জানে। রনিত বলছে ভালোবাসে না এই কথাটাও যখন স্বীকার করলো না, কিছু তো একটা বড়সড় ঘটতে চলেছে। এবার ঝাঁপি কিন্তু পরের দিন অফিস বেরোচ্ছে, যথারীতি সবার সাথে কথা বলে, চূর্ণিকেও বলছে কাকিমার ওষুধটা দিয়ে দিস। তো বেরোচ্ছে, তখন দেখছে একটা লেটার আসে তার নামে। ওমা, লেটারটা যেই খুলে দেখছে, ওটা একটা ডিভোর্স পেপার। দেখে তো ঝাঁপি চুপ চুপ করে বসে পড়ে। এবার তো সবাই চিন্তায় পড়ে যায় কি ব্যাপার, ঝাঁপি কি হলো, আবার কিছু হলো নাকি। আর ঝাঁপির শাশুড়িতে এত ইন্টারেস্ট শোনার জন্য চলে এসেছে। চুন্নি দৌড়ে গেছে, কি হয়েছে রে? বলছে তোর দাদাভাই আমাকে ডিভোর্স পেপার দিয়েছে। বলে কি? এটা শুনে দীপের বাবাও দৌড়ে গেছে, এ কি রে ডিভোর্স পেপার মানে কি হচ্ছে এসব, কি হচ্ছে? এইভাবে সবাই চিন্তায় পড়ে গেছে। তখন দীপ ওপর থেকে নেমে আসছে, এসে বাবার হাত, মানে ওর বাবা দেখছে তো ডিভোর্স পেপারটা নিয়ে, ওর বাবার হাত থেকে নিয়ে ঝাঁপিকে দিচ্ছে। তুই কালকে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলিস না, তোকে আমি ভালোবাসি কিনা, বা তোকে আমি মানে কোনো উত্তর দিলাম না কেন,
আমি বলছি এই যে এটার মাধ্যমে তুই তো সব উত্তর পেয়ে যাবি। দেখ, আসলে আমি বারবার করে তোর পার্সোনাল লাইফে না ইন্টারফেয়ার করে ফেলছিলাম। আজকের পর আর এই ভুলটা করব না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সাইনটা করে দিস। পেপারটা ওর হাতে ধরিয়ে দেয়। ঝাঁপি চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তো ইতিমধ্যে কাশাইয়ের ফোন আসে। তো বলছে কাশাইদির ফোন এসেছে। ঝাঁপি কিন্তু কাঁদছে, তাও কাশাইয়ের ফোনটা রিসিভ করেছে। তো ফোন করেছে, এবার বলছে কাশাইদি তুমি রেডি? বলে হ্যাঁ রে, হয়ে গেছে, এই তো জাস্ট বেরোবো। বলে ঠিক আছে, যেমনটা বলেছি তেমনটা করো। বাইরে গিয়ে ওই শ্বশুরমশাইদের প্রণাম করতে বলছে। তারপরে দেখো কি হয়, তারপরটা দেখছি। এই বলে ওদিকে নীলু বেরোচ্ছে। আর ওদিকে নীলুর দাদা চঞ্চল চা পায়নি, তাই বলছে এই তোর গুণধর বউ কই রে? তো বেরিয়ে এসছে এবার নীলুর বউ, মানে কাসাই। তো এসে শ্বশুরমশাইকে প্রণাম করছে, বলে এই কি হচ্ছে কি হচ্ছে? বলে আসলে আজ থেকে আমি নতুন চাকরি জয়েন করছি, তো তাই জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে নিলাম, পারলে আশীর্বাদ করবেন। ও শাশুড়ি উঠে বলছে এসব কি পড়েছো? চুড়িদার পরেছে তাই। বলে এই চাকরি মানে? ওর চঞ্চল তখন বলছে "এই বাড়ির কাজকর্ম লাটে দিয়ে এখন কি চাকরি করতে যাবে? এসব কি হচ্ছে হ্যাঁ নীলু?" নীলু বলছে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, শোনেনি। বলে ও এই জন্য বলেছিলাম বউকে বেশি তোল্লাই না দিতে, মাথায় না তুলতে। আর কাসায়ের মানে এই চঞ্চল, চঞ্চল তো একদম এমন কথা বলে বসে যে বাড়ির বউ এখন বাড়ির কাজকর্ম না করে এখন পরপুরুষের সাথে গিয়ে বাইরে কাজ করবে, এইভাবে কথা বলছে। তখন তো এটা শুনে কাসায়ের খারাপ লাগে। নীলু তো চুপ করে আছে, কোনো কথাই নেই মুখে তার। তো ঝাঁপিয়ে ওদিকে বলছে যে মন শক্ত করো কাসাইদি, আর এখন কিন্তু চুপ করে থেকো না, এই কথার প্রতিবাদ করো। ওদিকে এবার কাসাই কি বলবে না বলবে সবাই অপেক্ষায় আছে। ঝাঁপির নিজের মনের অবস্থা ভালো নেই, তাও কাসাইকে মনের জোর দিচ্ছে, কাসাইদের দিকটা দেখছে। এটা দেখে দীপের বাবা, দীপের ঠাম্মি আলোচনা করছে, দেখছিস মনের জোর কতটা, দেখছিস ওর নিজের সংসারে ঝড় উঠেছে আর ও এখন কাসাই সংসার সামলাচ্ছে, এভাবে বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।